মুন্সিগঞ্জের সিরাজদিখানে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। নিহত প্রসূতির নাম জান্নাতুল ফেরদৌস জেনি। তিনি ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের লোহারপুকুর পাড় নামক স্থানের সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ নাইম মোল্লার স্ত্রী। তাদের নুজহা নামে 4 বছরের এক কন্যা সন্তান রয়েছে এবং দ্বিতীয় সন্তান প্রসবের সময় এ ঘটনা ঘটে। এখন নবজাতকটি সুস্থ রয়েছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আগামী মাসের শেষ দিকে জান্নাতুল ফেরদৌস জেনির বাচ্চা প্রসবের সময় ছিল। জেনি গর্ভাবস্থায় নিয়মিত কুসুমপুর জেনারেল হাসপাতালের চেকআপ ও চিকিৎসা নিতেন আসতেন। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আলট্রাসোনোগ্রাফি এবং চেকআপ করাতে হাসপাতালের আসেন। তখন হাসপাতালের চিকিৎসক শিরিন শারমিন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার সমস্যা আছে, সময়ের আগেই সিজারিয়ান অপারেশন করতে হবে এই কথা বলেন। স্বজনরা তাদের কথায় জেনির সিজারের পারমিশন দেন। সন্ধ্যার পর থেকে জেনির সিজারিয়ান শুরু করে চিকিৎসক শিরিন শারমিন। 2 ঘন্টার বেশি সময় পর্যন্ত সিজারিয়ান অপারেশন করেন তারা। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জান্নাতুল ফেরদৌস জেনির প্রচুর রক্তপাত হচ্ছে, ঢাকা থেকে চিকিৎসক আনতে হবে। তারা ঢাকা থেকেও চিকিৎসক এনে জান্নাতুল ফেরদৌস জেনির রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয় চিকিৎসক। রাতে জান্নাতুল ফেরদৌস জেনিকে রাজধানী ডেল্টা হাসপাতাল রেফার করেন। ডেল্টা হাসপাতালের নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জান্নাতুল ফেরদৌস জেনির অবস্থা গুরুতর দেখে তারা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে সেখানে থেকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু করা হয়। শুক্রবার রাত 3টার দিকে জান্নাতুল ফেরদৌস জেনির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা যায়, এর আগে 2021 সালে হাসপাতালের ভুল চিকিৎসায় বৃষ্টি নামে 17 বছরের এক তরুণী এবং চলতি বছরের মাস 3 আগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। আমার নাম হচ্ছে লামিয়া আক্তার, আর আমি হইতেছে ওনার ভাগ্নি। হ্যাঁ, তো আমার কালকে খালামণি হইতেছে আলট্রাসাউন্ড করার ডেট ছিল। তো এখানে আলট্রাসাউন্ড করতে গেছে, তো আলট্রাসাউন্ড করতে গেছে পরে ওনার আন্টির সাথে কেউ যায় নাই। ওনার হইতেছে একজন বয়স্ক একজন লোক গেছে, আমরা কেউ আন্টির সাথে যাই নাই। তারপরে আন্টিকে ভুলভাল বুঝাইছে, বলছে যে আপনার এখন তো লকডাউন চলতেছে, কারফিউ চলতেছে, তো আপনি সামনের মাসের 15 তারিখে ছিল আন্টির ডেট। তো বলতেছে যে তাহলে আমরা এখন সিজার করে ফেলতে হইব, সিজার করে ফেলতে হইব। আপনি যদি এখন সিজার না করেন তাহলে আপনার বাচ্চার ক্ষতি হইব, নাহলে আপনার ক্ষতি হইব, আপনি সিজার করে ফেলেন। তো আন্টি না তাড়াহুড়া করে পরে আমাদের ফোন দিছে, আমরা কেউই জানি না। পরে গেছি, যাওয়ার পরে হইতেছে এখন আন্টির ওটিতে নেওয়ার জন্য হেরা রেডি করছে। এখন ওনাদের যে ইঞ্জেকশন দেয় ওই লোক ওই ডাক্তার আসতেছে না। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছি। ওয়েট করার পর ওই ডাক্তারে আসছে, আসার পর হইতেছে ইঞ্জেকশন দিছে, আন্টির ওটিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর হইতেছে বাবুর হওয়ার পরে বাবু চিৎকার দিছে, আমরা শুনছি, কিন্তু বাবুরে বের করে দিতেছে, বলতেছে যে বাবুর অনেক সমস্যা, আমাদের অন্য হসপিটালে পাঠাই দিছে। তো আমরা অন্য হসপিটালে বাবুরে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আন্টিরে এখন দেয় না, 2 ঘন্টা হয়ে যাইতেছে কিন্তু আন্টিরে দেয় না। তারপরে আমরা জিজ্ঞেস করতেছি যে কেন দেয় না, বা আমাদের রোগীর যদি কিছু হয় তাহলে আপনারা আমাদের ফেরত দেন, আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই বা আমরা অন্য হাসপাতালে চিকিৎসা করি। তো তারপরে ওনারা কোনোভাবেই ওনারা আমাদের বলতেছে যে এখনই রুগীরে বেডে দিয়ে দিন, রুগী পুরা সুস্থ, হ্যান তেন ওইটা। কিন্তু ওই যে আয়ারা যে আপনার ওই যে বালতি টালতি নিয়ে আসতেছে না, ওই আন্টির যে অপারেশন থিয়েটারে ঢুকাইছে ওই রক্তে পুরা ফ্লোর ভিজা হয়ে গেছে। তো ওনারা ওইগুলো মুছতেছে। তো আন্টিরে এখন তো দিতেছে না কোনোভাবে। আর তারপর আমরা জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করার পর বলতেছে যে ওনারা রক কাটতে ফেলছে আন্টির, এখন আন্টির টিউমার হয়েছে, হ্যান তেন অনেক কিছু বুঝাইতেছে। কাউরে ঢুকতে দেয় নাই, কাউরে ঢুকতেও দেয় নাই, আমাদের দেখতেও দেয় নাই, একটা সেকেন্ডের জন্য আমাদের ভিতরেও যাইতে দেয় নাই যে আজ আমরা আন্টিরে দেখুম বা আমাদের কিছু বলবো। আমরা অনেক চেষ্টা করছি। পরে আমার এক মামা আছে, আমার ছোট মামা, 4 ঘন্টা ওটির মধ্যে কি হয়েছে না হয়েছে, আমরা 1 ব্যাগও রক্ত লাগবে না, আমরা 4 ব্যাগ রক্ত জানেন না আধা ঘন্টার মধ্যে জোগাড় করছি যে ওনার নাকি রক্ত লাগবে। তারপরে
রক্ত দিয়েছে আর ওই দিকটা তো আন্টি সব ব্লাডিং পড়েই গেছে। আমরা যখন মানে অন্য হসপিটালে নিয়ে গেছি, ওই ডেন্টালে নিয়ে গেছি, তারপর ওইখানে যাওয়ার পর হইতেছে আন্টির শরীরে কোনো রক্ত নেই। আমরা যাওয়ার আগে এই হসপিটালের যে ডক্টররা ছিল ওনারা ওইখানে চলে গেছে। ওনারা ওইখানে যাওয়ার পর ওই ডাক্তারের সাথে পরামর্শ করতেছে, কি যেন করতেছে। এরপর আমরা ওই হসপিটালে রাখি নাই, আমরা ইসেতে নিয়ে গেছিলাম, ধানমন্ডি নিয়ে গেছিলাম। ধানমন্ডি নিয়ে যাওয়ার পর আন্টিরা আইসিইউতে রাখছে। রাখার পর ওনার আর হার্টবিট খুঁজে পাওয়া যায় নাই। এই হসপিটাল থেকে ওনারে মানে একবারে শেষ কইরা তারপরে মানে 4টা ঘন্টা 5টা বাজে ঢুকাইছে, আমাদের 10টা 28 মিনিটে রোগী বাইর করে দিছে। এর মধ্যে এখানে যে হাসপাতালের ডাক্তার ছিল ওনার নাম কি? ওনার নাম হচ্ছে শিরিন শারমিন। হ্যাঁ শিরিন শারমিন। হ্যাঁ শিরিন শারমিন। কবে ভর্তি করছিলেন? কালকে আমাদের তো ভর্তি করার কথা ছিল আরো 15 দিন পরে, কিন্তু কালকে ভর্তি করছিল 3টা নাগাদ, 3টা 3:30 নাগাদ। 6টার সময় সিজার শুরু করছে। আচ্ছা 6টার সময় সিজার শুরু করছে। হ্যাঁ। আর শেষ হয়েছে কয়টার? শেষ হয়েছে 10টা 28-এ। আমাদের বলছে যে ওনারা রোগীরা কোনো কিছু করতে পারবো না, আপনারা রোগীরা মানে আমরা চাপ দেওয়ার পরে অনেক কিছু করার পরে অনেক ওনাদের বলার অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে বলছে যে নিয়ে যাইতে খালামণিরে। জোর করে ভিতরে যায় দেখে যে এমন ব্লাড দেখে যে গেছে হেই অজ্ঞান হয়ে গেছে। আমাদের আমার বড় খালামণি, তারপর আমার আরো ওই যে মামারা ছিল ওনারা মানে প্রচুর পরিমাণ ব্লাড। আর ওনারা না সাইডে দাঁড়ায় আছে, রোগী না মানে শুয়ায় রাখছে বুঝছেন, ওনারা সাইডে দাঁড়ায় আছে, জোর করে ঢুকছে তারপরে বের করে তো দিছে আমাদের। তারপর আমাদের এর মধ্যে ওনারা কিন্তু ঢাকা থেকে ফোন করে ডাক্তার আনছে। হ্যাঁ সার্জারির জন্য। ওনারা তো সেলাই করতে পারে নাই, ওনারা পেটে সেলাই করতে পারে নাই, পরে ঢাকা থেকে 2জন সার্জন ডাক্তার আনছে। এতক্ষণে আবার ডাক্তার হ্যাঁ ওই যে 4 ঘন্টা যে ওটিতে ছিল না তখন ওই ডাক্তাররাও চলে আসছিল। তখন তারা বলছে এখানে আর রাখা যাবে না, ঢাকার ডাক্তাররা বলছে। আচ্ছা রোগীর কয় সন্তান? জেরিন তো ওনার নাম কি যে মারা গেছে ওনার নাম কি? ওনার নাম হচ্ছে জান্নাত আক্তার জেনি। ওনার কয় সন্তান এখন? ওনার হইতাছে 2 সন্তান। এই যে মানে এটা হইতাছে দ্বিতীয় সন্তান হওয়ার সময় আর কি এটা হইছে। এখন আর কি টোটাল 2 সন্তান ওনার। হ্যাঁ কন্যা সন্তান, দুইটাই কন্যা সন্তান। এখন বাচ্চা তো ভালো আছে নাকি? হ্যাঁ বাচ্চা সুস্থ আছে, কিন্তু আমাদের বাচ্চা দিয়ে মানে টাইম লস করছে যে ওই হাসপাতালে নিয়ে যান এই হাসপাতালে নিয়ে যান, কিন্তু আমরা ভালো ভালো ডাক্তারে দেখাইছি, বাচ্চার কিছু হয় নাই, বাচ্চা সুস্থ আছে। কালকে আমরা এখান থেকে নিয়ে গেছি মানে রেগুলার চেকআপের জন্য। নেওয়ার পরে ডাক্তার বলতেছে যে এখন সমস্যা হরতালের এই সমস্যা বইলা। হ্যাঁ নিচে কুসুমপুর জেনারেল হসপিটালে নেওয়ার পরে ওনারা বলতেছে যে এটা হয়তো সমস্যা হইতে পারে, আজকে ডাক্তার আছে আজকে অপারেশন করায় ফেলান। পরে আমরা বলছি যে আমরা বাসা থেকে যাই না লই। জানার পরে এখন তাড়াহুড়া গেছে, ওনারা হয়তো ভয়ভীতি কিছু দেখাইছে, সমস্যা হইতে পারে এগুলো বইলা পরে নিয়ে গেছে। নেওয়ার পরে ওটিতে ঢুকাইছে, ঢুকানোর পরে নর্মালি সিজার তো 15-20 মিনিট হয়ে যায়। আমরা আধা ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, আমরা ওয়েট করতেছি কিন্তু ওনারা কিছু বলতেছে না। তারপর নেওয়ার পরে ওনারা সিজার ঢুকাইছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। আমরা সবাই জিজ্ঞাসা করতেছি যে কি অবস্থা, কি আসল বিষয়, ওনারা কিছুই বলতেছে না। প্রায় 1.5 ঘন্টা পার হওয়ার পরে বলতেছে যে বাচ্চা ভালো আছে, বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মা সুস্থ আছে। আমরা দেখতে দিতেছে না। তারপরে কিছুক্ষণ পরে বাচ্চা দিছে, তা আমরা রুগী দেখতে যেতেছি জানি আক্তারকে, তো জানি আক্তারকে দেখা যাচ্ছে না। প্রচুর ব্লিডিং হইতেছে, তো ওনারা বলছে যে আপনারা ব্লাডের ব্যবস্থা করেন। আমরা সাথে সাথে ব্লাডের ব্যবস্থা করছি, তো 3-4 ব্যাগ অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা বলছি কি অবস্থা কি আসে, ওনারা বলতেছে যে রুগী সুস্থ আছে, রুগী ভালো আছে, সমস্যা নেই, কিন্তু ওই সময়ও ব্লিডিং হইতেছে। আমরা বারবার বলছি যে হাসপাতাল কর্তৃপক্ষ মিঠুন ছিল, তারপর আলী আহমদ মেম্বার ছিল চলন্দুর বাড়ি, তারপরে নাসির ছিল, ওনাদেরকে বলছি রিকোয়েস্ট করে যে কোনো সমস্যা হইলে বলেন আমরা নিয়ে যাবো ঢাকাতে। ওনারা বলতেছে রুগী ঠিক আছে, আমাদের ঢুকতে না, আমরা ঢোকানোর চেষ্টা করছি, কোনোভাবে ঢুকতে দেয় নাই। পরবর্তীতে বলতেছে যে একটু সমস্যা হয়েছে, এটা বড় ডাক্তার আসতে হইব ঢাকা থেকে, ঢাকাতে আসা পরে আমরা দেখুন। পরে সমস্যা কথা বলে আমরা জিজ্ঞেস করতেছি, পরে ওনারা এসে বললো যে ওনার মানে জরায়ু কেটে ফেলাই দেবো। এখন আমরা পরে বলছি যে যদি রুগী বাঁচাইতে হয়, যদি এটা কাটতে হয় আপনি কেটে ফেলান। তো এটা কাটতে গিয়ে রুগীর মানে নার কেটে ফেলাইছে, প্রচুর ব্লিডিং হয়েছে। তারপর ওনারা প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেতে, অলরেডি 2.5 ঘন্টা শেষ, আমরা জিজ্ঞাসা করতে কিছু বলতেছে না। পরবর্তীতে আমরা যখন জোরাবলি করছি তখন বলতেছে যে রুগী সুস্থ আছে, রুগী সুস্থ আছে। তারপর আমরা দেখতেছি বলে রুগী সুস্থ আছে, একটু পরে দেখেন আমরা বেড়ে দেবো। তারপর অনেকক্ষণ পার হওয়ার পর ওনারা বলতেছে রুগীর অবস্থা ভালো না। আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, ওনারা
এই ডাক্তারের হইয়া হাসপাতালের লোকজন সাফাই গেছে। আমরা বলতেছি যে আমরা ডাক্তারের সাথে কথা বলতে দেন, কি আসবে ওনারা কিছু বলতেছে না। হ্যাঁ, ডাক্তার শিরিন আক্তার ওইখানে আছে, শিরিন আক্তার, ঠিক আছে। পরবর্তীতে 3 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পর ওনারা বলতেছে যে রোগীর অবস্থা খুব খারাপ, ঢাকা নিয়ে যেতে হইব, আইসিইউতে নিয়ে যেতে হইব। পরবর্তীতে আমরা এখান থেকে জরুরি অবস্থায় নিয়ে গেছি ওইখানে। হ্যাঁ, ঢাকা আমরা নিছি আনোয়ার খান মেডিকেল, জি জি, ধানমন্ডিতে। ওইখানে নেওয়ার পর ওনারা অনেক চেষ্টা করছে, কিন্তু ওনারা বাঁচাতে পারে না। জি জি, ব্লিডিং হওয়ার কারণে ওনার প্রচুর ব্লিডিং হয়েছে, শরীরে সব ব্লাড শেষ হয়ে গেছে। পরবর্তী ওনার শরীর পুরো সাদা হয়ে গেছে। এখান থেকে সরাসরি আনোয়ার খান মডার্ন মেডিকেল নিয়ে গেছে। হ্যাঁ, ওনারা ভিতরে অনেক সময় গেছে, আমরা অনেক রিকোয়েস্ট করছি। আমি এটা সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। আমি হাসপাতাল বন্ধ চাই, আমরা যেতে চাই। আর এর আগে ওনারা অনেক সমস্যা করছে, আর এগুলা সব বিচার চাই। হ্যাঁ, আমি আমরা এটা পরবর্তীতে দেখবো। মাননীয় সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা এখন আবেদন জানাই যে এটা উনি যেন সুষ্ঠু বিচার করে তদন্ত করে। যে সাধারণ ডায়েরি আমরা কালকে করে ফেলাইছি, যখন অবস্থা খারাপ ছিল তখন আমরা সাধারণ ডায়েরি করছি। আসসালামু আলাইকুম। জি, আপনারা যে ঘটনাটা আমাকে এখন জানালেন যে কুসুমপুর জেনারেল হাসপাতালে একজন প্রসূতি মা গতকাল বিকালে সিজার করতে গিয়ে মারা গিয়েছেন। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেন আকারে আসেনি, কিন্তু সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে যেহেতু আপনারা আমাকে জানিয়েছেন এবং আমি অন্যান্য মাধ্যমেও, আমারও যারা বিভিন্ন কর্মী আছেন, আমার মাঠ কর্মী, তাদের মাধ্যমে বিষয়টি জেনে সেই ব্যাপারটা খোঁজ খবর নিয়েছি। এখন যেহেতু আপনারা সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনারা আমাকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেছেন, আমি অফিসিয়ালি ব্যাপারটাতে অবগত হয়েছি। অবশ্যই এই ব্যাপারটি শাস্তিযোগ্য। কোথায় এখানে ভুল আছে এবং কে অপরাধী বা এখানে কোন জায়গায় কি সমস্যা আছে সেটার জন্য আমাকে অবশ্যই তদন্ত করে তারপরে আপনাদেরকে জানাতে হবে। তদন্তর আগে আসলে আমি কাউকে অপরাধী বলে ফেলতে পারি না। সেই হিসেবে আমি আপনাদেরকে এটুকু কথা দিতে পারি যে আমি অবশ্যই বিষয়টি তদন্ত করব অফিসিয়ালি, এবং তদন্ত সাপেক্ষে যে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার প্রয়োজন আমি তার প্রতিটি করব। অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করব।